পড়ছিলাম আমরা। আমরা তড়িৎ রসায়নের প্রাথমিক ইলেকট্রোকেমিক্যাল সেলের প্রাথমিক আলোচনাগুলো হয়েছে। কারো কোনো সমস্যা থাকলে আমি বলেছিলাম বলার জন্যে। আমরা গতদিন পড়েছিলাম অর্ধকোষের শ্রেণী বিভাগ। ওকে, ঠিক আছে। আমরা গতদিন পড়েছিলাম অর্ধকোষের শ্রেণী বিভাগ। 5 ধরনের অর্ধকোষ আমরা আলোচনা করেছিলাম। ধাতু, ধাতব আয়ন অর্ধকোষ, ধাতু তার অদ্রবণীয় লবণের অর্ধকোষ, ধাতু অ্যামালগাম ধাতব আয়ন অর্ধকোষ, গ্যাস অর্ধকোষ, জারণ বিজারণ অর্ধকোষ। আমরা 5 ধরনের অর্ধকোষ আলোচনা করেছিলাম। ওকে, ঠিক আছে। সবাই 4.1 বলেছো। ফ্রাইডে সানডে যাবো তাহলে 2.1। মূল কথা আমরা বলেছিলাম যে দুদিন তড়িৎ রসায়ন পড়বো, দুদিন জৈব যৌগ পড়বো। তো যদি কখনো কোনোদিন মিস হয়, তাহলে যদি জৈব যৌগের দিন থাকে তাহলে জৈব যৌগ তো মিস হয়ে গেল, ঝামেলা। সেই কারণে এই নিয়মে আমরা পড়বো, মনে রেখো আর কি। স্যার 2-এর খ বুঝায় দেন। আচ্ছা, 2-এর খ কি ছিল গো টপিকস? দেখছি আমি একটু। দুইয়ের খ বুঝতে হবে। ইলেকট্রোকেমিস্ট্রি না বুঝে পড়া যাবে না কিন্তু, কারণ ইলেকট্রোকেমিস্ট্রিতে বেসিক জিনিস, মুখস্থ করার জিনিস নেই কিন্তু। দুইয়ের খ দুইয়ের খতে আছে একক তড়িৎদ্বার বিভব বলতে কি বোঝো? খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ জিনিস। এটা না বুঝলে হবে, এটাই তো বারবার বুঝিয়েছি। একটা পাত্র, তার মধ্যে একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ, জিঙ্ক সালফেটের দ্রবণ নিয়েছি, তার মধ্যে জিঙ্ক দণ্ড নিমজ্জিত করলাম। এই সিস্টেমটা হলো একটি অর্ধকোষ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংস্পর্শে কে আছে? তড়িৎদ্বার। তো যে কোনো আয়নিক যৌগের জলীয় দ্রবণে সেই ধাতুর দণ্ড নিমজ্জিত করলে এই তড়িৎদ্বার এবং দ্রবণ এবং তড়িৎদ্বার এই দুটো পরস্পর কি সংস্পর্শে থাকে। তো এই তড়িৎদ্বারের পৃষ্ঠতলে ইলেকট্রন ত্যাগের প্রবণতার ফলে যে বিভবের সৃষ্টি হয়, অথবা ইলেকট্রন গ্রহণের প্রবণতার ফলে যে বিভবের সৃষ্টি হয়। তার মানে আমরা বলেছিলাম দ্রবণ চাপ অথবা অভিস্রবণ চাপ। কোন ধাতুর ক্ষেত্রে এই দুটো প্রবণতা কখনো এক হয় না। হয় তার দ্রবণ চাপ বেশি হবে, নতুবা অভিস্রবণ চাপ বেশি হবে। পৃথিবীতে শুধুমাত্র একটা মৌলের ক্ষেত্রে দুটো প্রবণতায় সমান ধরা হয়, সেটা হলো হাইড্রোজেন। তা বাদে আর সব মৌলের ক্ষেত্রে হয়
এই তড়িৎদ্বার এই দণ্ড থেকে আয়ন দ্রবণে আসবে, ইলেকট্রন ওখানে রেখে, তার মানে তার জারণ প্রবণতা বেশি। তাহলে যে বলে ওই তড়িৎদ্বারের পৃষ্ঠতলে ইলেকট্রন ত্যাগ করতে চায়, ওই বলকেই বলা হয় কি একক তড়িৎদ্বার বিভব। অথবা যে বলে ওই তড়িৎদ্বারের পৃষ্ঠতলে ইলেকট্রন গ্রহণ করতে চায়, তাকে বলা হবে ওই তড়িৎদ্বারের বা ওই অর্ধকোষের একক তড়িৎদ্বার বিভব। তাহলে একক তড়িৎদ্বার বিভব একেবারে সহজ জিনিস, আমরা এটা নির্ণয় করব প্র্যাকটিক্যালি। একক তড়িৎদ্বার বিভব হলো যে কোনো একটি অর্ধকোষের তড়িৎদ্বারের পৃষ্ঠতলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা, অর্থাৎ যে বলে ইলেকট্রন ত্যাগ করতে চাই সেই বল বা শক্তিকে তার একক তড়িৎদ্বার বিভব বলে। আবার উল্টোটা হতে পারে, যে বলে ইলেকট্রন গ্রহণ করতে চাই সেই বল বা শক্তিকে তার একক তড়িৎদ্বার বিভব বলে। এই একক তড়িৎদ্বার বিভব যেহেতু আসলো, তাহলে এর সাথে আর একটি সংজ্ঞা আমরা পড়ি। কি লিখেছো স্যার? 4.1 এর সাথে কখন লবণ সেতু আর কখন অর্ধবেদ পদ্মা হবে? গতদিন তো এই কোশ্চেনটি কেউ একজন করেছিল। যদি তোমাকে কোষের চিত্র দেওয়া না থাকে, তোমার উপর ডিপেন্ড করবে, তুমি যে কোনোটা প্রকাশ করতে পারো। কোষ বিক্রিয়া লিখে কোষের সিম্বল তুমি লবণ সেতু উপস্থাপন করতেও পারো, এক দাগ দিয়ে উপস্থাপন করতে পারো। আমরা এক্সামিনাররা বুঝবো, এক দাগ থাকলে ধরে নেব কি ও যে কোষটি উপস্থাপন করেছে তার লবণ সেতু নেই, আর দুই দাগ থাকলে ধরে নেব কি যে লবণ সেতু আছে। তাহলে ওকে, তাহলে একক তড়িৎদ্বার বিভব কাকে বলে বুঝলে আমরা এখন আসি প্রমাণ একক তড়িৎদ্বার বিভব কি। এই পাত্রে যে দ্রবণ নিলে সেই দ্রবণের ঘনমাত্রা যদি 1 মোল পার লিটার হয়, সেই দ্রবণের ঘনমাত্রা যদি 1 মোল পার লিটার হয় এবং চাপ যদি 1 atm হয়, তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে এটা প্রমাণ অবস্থা। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 atm চাপে কোন দ্রবণের মধ্যে তড়িৎদ্বার স্থাপন করলে ওই অর্ধকোষকে বলা হয় প্রমাণ অর্ধকোষ, আর ওই অর্ধকোষের বিভবকে বলা হয় কি প্রমাণ তড়িৎদ্বার বিভব। আর জৈব রসায়ন পড়ার কথা ছিল, তাই জৈব রসায়ন পড়ার কথা ছিল মনে হয় না। ভালো করে একটু খেয়াল করো তো, জৈব রসায়ন পড়া ছিল কিনা, একটু মাথায় ঠিক রাখতে হবে। আমরা জৈব কবে কবে পড়েছিলাম বলো? বৃহস্পতিবার আর রবিবার জৈব। তাহলে মঙ্গলবারে কি পড়েছিলাম? তড়িৎ রসায়ন। তাহলে তড়িৎ রসায়ন মঙ্গলবারে পড়লাম, তাহলে বৃহস্পতিবারেও কি পড়বো? তড়িৎ রসায়ন। পরপর 2 দিন তড়িৎ রসায়ন, 2 দিন জৈব যৌগ। সপ্তাহে 4 দিন পড়ি আর সপ্তাহে 3 দিন পড়ি। 2 দিন জৈব পড়বো, 2 দিন তড়িৎ রসায়ন পড়বো। তাহলে প্রমাণ একক তড়িৎদ্বার বিভব কাকে বলে? একটা প্রশ্ন আছে দেখো, তুমি বলেছিলে 2 এর খ, 2 এর গ হলো প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে কি বুঝো? তাহলে এই সাথে এই জিনিসটা হয়ে গেল। দেখো এখানে জিঙ্ক সালফেট দ্রবণ, আমি শুধু জিঙ্ক আয়ন দেখাচ্ছি আর সালফেট দেখাবো না। এর ভিতরে জিঙ্ক দণ্ড, এটা জিঙ্ক সালফেট দ্রবণ। সালফেট দেখাতে গেলে পাত্রটাকে আরো বড় করতে হবে।
তাহলে এটা 1 মোলার জিঙ্ক সালফেট দ্রবণ, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 1 atm চাপ। তাহলে একক সক্রিয়তা বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 atm চাপে জিঙ্ক দণ্ড স্থাপন করলে, তাহলে জিঙ্ক সালফেটের দ্রবণে জিঙ্ক দণ্ড স্থাপন করলাম, এটা একটা একক তড়িৎদ্বার। তো জিঙ্ক সালফেট দ্রবণের ঘনমাত্রা 1 মোল পার লিটার, তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, চাপ 1 atm। তাহলে এই সিস্টেমটাকে বলা হয় প্রমাণ একক তড়িৎদ্বার, প্রমাণ অর্ধকোষ। আর এর বিভবকে বলা হয় প্রমাণ তড়িৎদ্বার বিভব। তাহলে প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলে? আচ্ছা, ওকে, বলতে হবে তো। দেখো এবার ঠিক আছে কিনা। তোমরা দুইজন বললে যে স্যার লেখা ঝাপসা দেখা যাচ্ছে, এমডি হাবিব। নদী বললে ঝাপসা দেখা যাচ্ছে, ক্লিয়ার আছে। জি স্যার, লেখা ঝাপসা। জাওসান, লেখা কি ঝাপসা? দেখো জাওসান, খেয়াল করে দেখো। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, লেখা একদম ক্লিয়ার। রেদওয়ান বলছে একদম ক্লিয়ার, পুরো ক্লিয়ার। তার মানে যে যে ঝাপসা দেখেছো তার নেট একটু স্পিড কম আছে, এই জন্যে। ওকে, ক্লিয়ার। তাহলে প্রমাণ একক তড়িৎদ্বার বিভব বলতে কি বোঝো? এটা দেখো 2 এর গ, প্রমাণ একক তড়িৎদ্বার বিভব। দেখো ভিতরে সংজ্ঞা কি আছে, আমি যেটা বললাম সেটা মিলায় নাও। তড়িৎ রাসায়নিক কোষের প্রতিটি অর্ধকোষের যে তড়িৎ বিশ্লেষ্য আয়নের সাথে উভমুখী থাকে তাদের সক্রিয়তার মান 1 মোল পার লিটার, তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ 1 atm হলে প্রাপ্ত একক তড়িৎদ্বারের বিভবকে প্রমাণ একক তড়িৎদ্বার বিভব বলে। তাহলে প্রমাণ একক তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা কি? প্রমাণ একক তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা বুঝতে গেলে আগে একক তড়িৎদ্বার কাকে বলে বুঝতে হবে। এটা আমরা গত 2 দিনেই তো বুঝাইছি। অর্ধকোষটা হলো একটা একক তড়িৎদ্বার। আর প্রমাণ একক তড়িৎদ্বার কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঘনমাত্রা 1 মোল পার লিটার, তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, চাপ যদি 1 atm থাকে, তাহলে এটা আছে প্রমাণ একক তড়িৎদ্বার। আর এই একক তড়িৎদ্বারের বিভবকে বলা হয় প্রমাণ একক তড়িৎদ্বার বিভব। আমাদের যে তড়িৎ রাসায়নিক সিরিজ আছে, ওই তড়িৎ রাসায়নিক সিরিজে যে মানগুলো দেওয়া আছে সব এরকম প্রমাণ একক তড়িৎদ্বার বিভবের মানগুলো কিন্তু ওখানে দেওয়া। ডান পাশে বিজারণ বিভবের মান দেওয়া, আর বাম পাশের চার্টে জারণ বিভবের মান দেওয়া। আমরা কিভাবে প্রমাণ একক তড়িৎদ্বার বিভব নির্ণয় করা যায় সেটাও কিন্তু আলোচনা করব। যে টপিকসগুলো আছে এখানে সব টপিকসগুলো কিন্তু বোঝার জিনিস, মুখস্থ করার জিনিস না। তাহলে আমাদের কোন কোনগুলো পড়া হয়েছিল গতদিন? 1 এর উম পর্যন্ত, 1 এর ক, খ, গ, ঘ, উম। 2 এর খ হলো, এখন 2 এর গ হয়ে গেল। আমরা গতদিন হাইড্রোজেন তড়িৎদ্বার বা গ্যাস ইলেকট্রোড দেখিয়েছিলাম। গতদিন আমরা
হাইড্রোজেন আমরা গতদিন গ্যাস ইলেকট্রোড বা হাইড্রোজেন তড়িৎদ্বার দেখেছিলাম। এই গ্যাস ইলেকট্রোড বা হাইড্রোজেন তড়িৎদ্বার, এই গ্যাস ইলেকট্রোড বা হাইড্রোজেন তড়িৎদ্বার এইটা 3-এর কতে ছিল, দেখো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। তাহলে আমরা যে হাইড্রোজেন তড়িৎদ্বারটি দেখিয়েছিলাম আরেকবার দেখায়, একটু দেখো। ওয়ান মোলার HCl দ্রবণ, 1 atm চাপ, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এমডি হাবিব, নেটের স্পিড মাপো, তোমার নেটের স্পিড কম। বারবার বলছো ঝাপসা দেখা যাচ্ছে, আর কেউ বলছে না তো? সবই তো ক্লিয়ার? তাহলে এটা একটি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এখনো উপস্থাপন করা হয়নি। এখানে ক্যাপ দিয়ে ঢেকে দিতে হবে। এই প্লাটিনাম তড়িৎদ্বারটাকে ক্যাপ দিয়ে ঢেকে দিতে হবে। এর মধ্যে হাইড্রোজেন গ্যাসের প্রবাহ চালনা করতে হবে। মৌলিক হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায় থাকে। হাইড্রোজেন গ্যাস HCl এর দ্রবণ নিলাম এই পাত্রে। তো এখানে কি আয়ন আছে? হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন। তো হাইড্রোজেন আয়নের দ্রবণে হাইড্রোজেনের দণ্ড নিমজ্জিত করলেই হাইড্রোজেন অর্ধকোষ্ঠী তৈরি হবে। কিন্তু হাইড্রোজেনের দণ্ড তুমি বাজারে কিনতে পাবে না। হাইড্রোজেন প্রকৃতিতে গ্যাসীয় অবস্থায় থাকে, তাহলে এর কঠিন দণ্ড তুমি পাবে না। তাহলে বিকল্পভাবে এই অর্ধকোষ্ঠী তৈরি করতে হবে। কিভাবে? হাইড্রোজেন আয়নের দ্রবণে প্লাটিনাম দণ্ড নিমজ্জিত করে এই প্লাটিনাম দণ্ডকে একটা ক্যাপ দিয়ে ঢেকে দিয়ে ওই ক্যাপের উপর প্রান্ত থেকে প্লাটিনাম দণ্ডের গায়ে হাইড্রোজেন গ্যাসের প্রবাহ চালনা করতে হবে। তাহলে প্লাটিনাম দণ্ডের পৃষ্ঠতলে হাইড্রোজেন শোষিত হবে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হবে যে এটা একটি হাইড্রোজেনের দণ্ড, কিন্তু বাস্তবে ভিতরে কি? নিষ্ক্রিয় ধাতু প্লাটিনামের দণ্ড, আর প্লাটিনামের পৃষ্ঠতলে হাইড্রোজেন শোষিত অবস্থায় আছে। তাহলে এখন হাইড্রোজেন আয়নের সংস্পর্শে আছে। তাহলে এটা একটা হাইড্রোজেন তড়িৎদ্বার, যেটাকে আমরা গ্যাস ইলেকট্রোড বলি। এই হাইড্রোজেন তড়িৎদ্বারের একমাত্র এই প্রমাণ তড়িৎদ্বারটির জারণ বিভবের মানও 0, আবার
বিজারণ বিভবের মানও শূন্য। হাইড্রোজেন এমন একটি মৌল যে মৌলটি পর্যায় সারণীতে গ্রুপ একের মৌলের সাথেও ধর্মের মিল আছে, সাদৃশ্যতা আছে। গ্রুপ একে কারা আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের সাথে ধর্ম মেলে। আবার পর্যায় সারণীতে 17 নম্বর কলাম, যেটাকে আমরা বলি হ্যালোজেন গ্রুপ, ওই 7 এ হ্যালোজেন গ্রুপের সাথেও হাইড্রোজেনের ধর্মের সাদৃশ্যতা লক্ষ্য করা যায়। কোন বিজ্ঞানী হাইড্রোজেনকে দুষ্টু মৌল হিসেবে আখ্যায়িত করেছেন, কারণ হাইড্রোজেনের ধর্ম গ্রুপ একের সাথে মেলে, তার মানে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়নে পরিণত হয়। আবার গ্রুপ 7 এর সাথেও ধর্ম মেলে। ধাতুর সাথে যখন হাইড্রোজেন বিক্রিয়া করে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে, তাহলে হাইড্রোজেন মৌলটির দুই ধরনের ধর্মই সমানভাবে প্রদর্শন করে। সেই কারণে এই হাইড্রোজেন তড়িৎদ্বারের H2 ইলেকট্রন ত্যাগ করে H পজিটিভ আয়নে পরিণত হওয়া, আবার H পজিটিভ আয়ন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হওয়া, দুটো প্রবণতাই সমান। তাই এর একক তড়িৎদ্বার বিভব প্রমাণ অবস্থায় E0, ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ ইলেকট্রন গ্রহণের প্রবণতা অথবা ইলেকট্রন ত্যাগের প্রবণতা, এটা ইলেকট্রোমোটিভ ফোর্স কোন অবস্থায়? প্রমাণ অবস্থায়। অর্থাৎ এটা জারণ বিভব, এর জারণ বিভবের মানও শূন্য, আবার এর বিজারণ বিভবের মানও শূন্য। বিজ্ঞানীরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব ও বিজারণ বিভব উভয়েরই মান শূন্য ধরেছেন। আর এই শূন্য ধরে এই হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে অন্য তড়িৎদ্বারগুলোর বিভব নির্ণয় করেছেন। তাহলে সেই বিভব নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখন দেখব কিভাবে নির্ণয় করেছেন, নির্ণয় করার থিওরিটা কি, নির্ণয় করার পদ্ধতি বা মূলনীতিটা কি। যেহেতু হাইড্রোজেনের জারণ বিভব শূন্য, আবার বিজারণ বিভবও শূন্য প্রমাণ অবস্থায়, 1 m ঘনমাত্রার HCl দ্রবণ 1 atm চাপে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই অর্ধকোষটির জারণ বিভবও শূন্য, বিজারণ বিভবও শূন্য ধরেছেন বিজ্ঞানীরা। ধরে এর সাপেক্ষে অন্য সব একক তড়িৎদ্বারের বিভব নির্ণয় করেছেন। কিভাবে? যেহেতু এর জারণ বিভব শূন্য বা এর বিজারণ বিভব শূন্য, দুটো প্রবণতাই সমান, তাহলে এর সাথে যদি আমরা সক্রিয় ধাতুর তড়িৎদ্বার যুক্ত করি, তাহলে সক্রিয় ধাতু ইলেকট্রন দান করবে আর এ তখন গ্রহণ করবে। আবার উল্টো, এর সাথে যদি আমরা নিষ্ক্রিয় ধাতুর তড়িৎদ্বার যুক্ত করি, তাহলে নিষ্ক্রিয় ধাতুর তড়িৎদ্বার অর্ধকোষ কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, তখন এ দান করবে। তার মানে গোল আলু, যেখানে যেমন সেখানে সে তেমন কাজ করবে। অর্থাৎ এর সাথে যদি তুমি জিঙ্ক তড়িৎদ্বারকে যুক্ত করো, এই যে জিঙ্ক তড়িৎদ্বার, তাহলে জিঙ্ক তড়িৎদ্বার ইলেকট্রন দান করবে এই অর্ধকোষ, আর ও তখন গ্রহণ করবে। তাহলে এখানে তখন কি ঘটবে? জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 পজিটিভ আয়নে পরিণত হয়, জারণ। এ তখন অ্যানোড হিসেবে কাজ করবে আর এ তখন ক্যাথোড হিসেবে কাজ করবে। অর্থাৎ যখন আমরা জিঙ্কের প্রমাণ একক তড়িৎদ্বারের সাথে হাইড্রোজেনের প্রমাণ একক তড়িৎদ্বার যুক্ত করি, তখন একটা পূর্ণাঙ্গ কোষ তৈরি হলো। এই পূর্ণাঙ্গ কোষের এটা অ্যানোড অর্ধকোষ, এটা তখন ক্যাথোড অর্ধকোষ হিসেবে আচরণ করবে। তাহলে এখানে একটা ভোল্ট মিটার আমরা যদি ফিট করি,
এখানে একটা ভোল্ট মিটার আমরা যদি যুক্ত করি, এই ভোল্ট মিটারে নির্দেশ করবে বাম থেকে ডাইনে কত বলে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। বাম থেকে ডাইনে যে বলে ইলেকট্রন প্রবাহিত হবে, ডান থেকে বামে একই বলে পজিটিভ আধান অর্থাৎ তড়িতের প্রবাহ প্রবাহিত হবে। তাহলে এই কোষটির তড়িৎ চালক বল, যে কোনো একটা পূর্ণাঙ্গ কোষের তড়িৎ চালক বল নির্ণয়ের যে সূত্র সেটা হলো ই সেল। আমরা শিখছি নতুন, যেহেতু এটা প্রমাণ, এটাও প্রমাণ অর্ধকোষ, এটাও প্রমাণ অর্ধকোষ, তাহলে সার্বিক কোষটি প্রমাণ কোষ। তাহলে ই নট সেল ইকুয়াল টু ই নট অ্যানড, অ্যানডে কি ঘটে, জারণ, প্লাস ই নট ক্যাথড, ক্যাথডে কি ঘটে, বিজারণ। তাহলে যে কোনো কোষের বিভব নির্ণয়ের অর্থাৎ এই কোষের তড়িৎ চালক বল কত বলে বাম থেকে ডাইনে ইলেকট্রন প্রবাহিত হবে, অথবা উল্টো কত বলে ডান থেকে বামে পজিটিভ চার্জ অর্থাৎ তড়িৎ প্রবাহিত হবে, সেটা নির্ণয় করার সূত্র হলো অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব। তাহলে এই যে এই ভোল্ট মিটারে এই ই নট সেলের মান আমরা এখান থেকে পাবো, এইখান থেকে আমরা প্র্যাকটিক্যালি ই নট সেলের মান পাবো। তো ই নট সেলের মান মেপে পাওয়া গেল 0.76 ভোল্ট। আর এখানে কি ঘটেছে, ই নট নির্দেশ করতে হবে এই অর্ধকোষে কি ঘটেছে, Zn থেকে Zn2 প্লাস, প্লাস এই পাশের অর্ধকোষে কি ঘটেছে, এখানে যেহেতু জারণ এখানে তখন বিজারণ, এটা না এটা ঘটেছে আর কি, এটা। তাহলে ই নট এইচ পজিটিভ থেকে H2, তাহলে 0.76 ভোল্ট, অথবা এই লাইনে লিখো না, পরের লাইনে লিখো, আগে প্রকাশ করো। ই নট সেল ওকে, লেখা এবং ভিডিও ক্লিয়ার কিনা বলো, লেখা এবং ভিডিও ঠিক আছে তো? এই ধ্রুব তুমি কি লিখেছো, জে আর ও এন, জ্যারন, সে আবার কি? তাহলে এই যে কোনো একটা অর্ধকোষের বিভব নির্ণয় করতে গেলে অর্থাৎ একক তড়িৎদ্বার বিভব নির্ণয় করতে গেলে তোমার এই একটাই পদ্ধতি, সেটা হলো সেই একক তড়িৎদ্বারটাকে একটা জানা একক তড়িৎদ্বার মানে হাইড্রোজেন তড়িৎদ্বার। হাইড্রোজেন তড়িৎদ্বার আরেক নাম হলো নির্দেশক তড়িৎদ্বার। কেন? যেহেতু এর একক তড়িৎদ্বার বিভব প্রমাণ একক তড়িৎদ্বার বিভব আমাদের জানা, তাহলে এর সাথে আমরা যাকেই যুক্ত করব মোট কোষের বিভব নির্ণয় করে তার বিভব আমরা নির্ণয় করতে পারবো। তাহলে পদ্ধতি হলো যে কোনো একটি অর্ধকোষের বিভব নির্ণয়ের একটাই পদ্ধতি প্র্যাকটিক্যালি, সেই পদ্ধতিটা হলো সেই অর্ধকোষটাকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে যুক্ত করতে হবে। যেহেতু প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান 0, তাহলে আমি এর সাথে যাকেই যুক্ত করব তার বিভবটা এই ভোল্টমিটারেই কিন্তু পাওয়া যাবে। তাহলে এই কোষের বিভব 0.76 ভোল্ট ইকুয়াল টু ই নট Zn থেকে Zn2 প্লাস, প্লাস এই মানটা 0, অতএব ই নট Zn থেকে Zn2 পজিটিভ সমান সমান 0.76 ভোল্ট। এর আগে এরকম পজিটিভ মান দেয়া থাকবে দেখো, তার মানে ধনাত্মক,
তুমি বলবা স্যার ঋণাত্মক চিহ্ন তো নেই, তা ধনাত্মক দেখাবো কেন? এই ধনাত্মক চিহ্ন দ্বারা নির্দেশ করে যে এই অর্ধকোষের স্বতঃস্ফূর্ত জারণ ঘটে, এই অর্ধকোষে স্বতঃস্ফূর্ত জারণ ঘটে। আর এইখানে ভোল্টমিটারে আমরা বুঝতে পারবো বাম থেকে ডাইনে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। কত বলে? 0.76 ভোল্ট। তাহলে এই জিঙ্কের প্রমাণ একক তড়িৎদ্বার বিভব 0.76 ভোল্ট। তড়িৎ রাসায়নিক সিরিজে এটা দেখবা নির্দেশ করা আছে। এবার আমরা এটা আমাদের নির্ণয় হয়ে গেল, তাহলে এখান থেকে ডিসকানেক্ট করে দিই, ডিসকানেক্ট করে দিলাম। এবার আমরা একটা প্রমাণ কপার তড়িৎদ্বারের সাথে যুক্ত করব। যখনই আমরা এর সাথে কানেক্ট করে দিলাম তখন কি ঘটবে দেখো। তখন অ্যানোডে এই অ্যানোড হিসেবে আচরণ করবে, বাম থেকে ডাইনে তখন ইলেকট্রন প্রবাহিত হবে। আমরা গত 2 দিনের আলোচনায় কিন্তু এটা বুঝেছি যে কপারের একক তড়িৎদ্বার, বারবার বলেছে এটা, জিঙ্ক হচ্ছে সক্রিয় ধাতু, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে, আর কপার হলো নিষ্ক্রিয় ধাতু, কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয়। তাহলে এখানে বাম থেকে ডাইনে ইলেকট্রন প্রবাহিত হবে। এখানে ভোল্ট মিটার ফিট করলাম, আর এখানে অ্যানোড হিসেবে আচরণ করবে, আর এখানে ক্যাথোড হিসেবে আচরণ করবে ডাইনের কপার প্রমাণ কপার তড়িৎদ্বার। আমাকে এটা নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করতে হবে। তাহলে আবারও সেই একই কথা বলি, যে কোনো একটা প্রমাণ অর্ধকোষ প্রমাণ একক তড়িৎদ্বার তুমি উপস্থাপন করে সেই প্রমাণ একক তড়িৎদ্বারটাকে, এটা কিন্তু প্রমাণ একক তড়িৎদ্বার, এখানে আয়নের ঘনমাত্রা 1 মোলার, চাপ 1 atm, আর তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 মোল পার লিটার ঘনমাত্রার কপার সালফেট দ্রবণে 1 atm চাপে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কপার দণ্ড নিমজ্জিত আছে। তাহলে এটা একটা প্রমাণ একক তড়িৎদ্বার, কপারের প্রমাণ একক তড়িৎদ্বার। তো এই কপারের প্রমাণ একক তড়িৎদ্বার কে আমরা প্রমাণ হাইড্রোজেনের একক তড়িৎদ্বারের সাথে যুক্ত করলাম, করে এখানে একটা ভোল্ট মিটার আমরা ফিট করলাম। তাহলে এটা একটা পূর্ণাঙ্গ কোষ হলো। তাহলে এই পূর্ণাঙ্গ কোষের বিভব নির্ণয়ের সূত্র কি একটু আগে শিখে এসেছি, ই নট সেল সমান সমান ই নট অ্যানোড জারণ, অ্যানোড জারণ হচ্ছে তার মানে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন গ্যাস প্লাস ই নট ক্যাথোড বিজারণ। এইখানে ভোল্ট মিটারে যে পার্টটা পাওয়া গেল সেটা হলো 0.34 ভোল্ট সমান সমান এটা 0, ই নট
কপার 2 প্লাস থেকে কপার, অতএব ই নট কপার 2 প্লাস থেকে কপার ইকুয়াল টু 0.34 ভোল্ট। তাহলে প্রমাণ কপার তড়িৎদ্বার, প্রমাণ কপার একক তড়িৎদ্বারের বিভব হলো 0.34 ভোল্ট। এর আগে চিহ্নটা কিন্তু পজিটিভ চিহ্ন, এটা দেখাতে হবে। তাহলে আমরা 1 m ঘনমাত্রার কপার আয়নের দ্রবণে 1 m ঘনমাত্রার কপার আয়নের দ্রবণে কপার দণ্ড নিমজ্জিত করে 1 atm চাপে এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে একক তড়িৎদ্বারটি তৈরি করলাম, সে একক তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে, কার সাপেক্ষে নির্ণয় করছি? জানা তড়িৎদ্বারকে হাইড্রোজেন তড়িৎদ্বার, এটাকে আমরা নির্দেশক তড়িৎদ্বার বলি। তাহলে এই নির্দেশক তড়িৎদ্বারের সাপেক্ষে প্রমাণ কপারের তড়িৎদ্বার বিভব বা প্রমাণ কপারের বিজারণ বিভবের মান হলো 0.34 ভোল্ট। তাহলে যদি কোশ্চেনে যে প্রমাণ কপারের তড়িৎদ্বার বিভবের মান 0.34 ভোল্ট, এই কথাটির অর্থ কি, তাহলে তার উত্তর কি হবে? একক সক্রিয়তা বিশিষ্ট কপার আয়নের দ্রবণে কপার দণ্ড নিমজ্জিত করে যে একক তড়িৎদ্বারটি আমরা তৈরি করি, সে একক তড়িৎদ্বারের বিভব অর্থাৎ ইলেকট্রন গ্রহণের প্রবণতার মান, অর্থাৎ যে বলে ইলেকট্রন গ্রহণ করতে চাই, তার মান হলো 0.34 ভোল্ট। তাহলে আবার বলি, হাইড্রোজেন তড়িৎদ্বারের প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে বা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের আপেক্ষিকে প্রমাণ কপার তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান 0.34 ভোল্ট। ওকে, তাহলে এইভাবে আমরা আবার সেই কথা, এটা তো তাহলে বোঝনি তুমি, কিভাবে বুঝলাম? এই যে ভোল্ট মিটারে পার্টে, এটা একটা অর্ধকোষ, জারণ অর্ধকোষ, এটা বিজারণ অর্ধকোষ, এই ভোল্ট মিটারে শো করছে। এখানে এই ভোল্ট মিটারের পার্ট থেকে বা ভোল্ট মিটারের কাঁটা থেকে বোঝা যাবে যে বাম থেকে ডাইনে ইলেকট্রন যাচ্ছে, কত বলে যাচ্ছে, ইলেকট্রোমোটিভ ফোর্স হলো 0.34 ভোল্ট। যেহেতু হাইড্রোজেনের জারণ বিভব ও বিজারণ বিভব উভয়ই শূন্য, তাহলে এখানে যুক্ত করেছি হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে কাকে? কপার তড়িৎদ্বার। তাহলে এই ভোল্ট মিটারে যে পার্ট পাওয়া যাবে সেটা এই কপার তড়িৎদ্বারের বিভব, কারণ এর তো জিরো। এই যে ই নট সেল ইকুয়াল টু ই নট হাইড্রোজেন ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড বিজারণ। তাহলে এই ই নট সেল এই ভোল্ট মিটার এখানে পাওয়া যাবে পার্ট, সেটা কত? 0.34 ভোল্ট। হাইড্রোজেন কত? শূন্য, প্লাস ই নট কপার 2 প্লাস থেকে কপার। তাহলে অতএব কপার 2 প্লাস থেকে কপারের মানই হলো 0.34 ভোল্ট। আমি তো আগেই বলেছি ক্লিয়ার করে এটা, যে যেহেতু হাইড্রোজেনের একক তড়িৎদ্বার বিভবের মান শূন্য, তাহলে আমরা ওর সাথে যাকে যুক্ত করব তার বিভবটা এই ভোল্ট মিটারে শো করবে, যেহেতু এর জিরো। তাহলে এই কারণে নির্দেশক তড়িৎদ্বার হিসেবে আমরা হাইড্রোজেনকে ব্যবহার করি। সুবিধা হলো ওর যেহেতু জিরো, তাহলে যাকে আমি যুক্ত করব তার বিভবটা এখানে শো করবে। তাহলে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিকস পড়লাম, যেখানে আমি উপস্থিতি কিন্তু অনলাইনে পাচ্ছি 42, 45। আবারও আমি বলছি, আজকে কিন্তু কি বার? বৃহস্পতিবার। কালকের ক্লাসের পরে অর্থাৎ 10 তারিখের পরে কিন্তু আমি তালিকা দেব কারা রেগুলার ক্লাস করে। আমি বলেছি হয়তো কেউ এই টাইমে লাইভে থাকতে পারে না, কিন্তু পরে সে দেখে, তাহলে পরে লাইভের ক্লাসটি দেখে সে কিন্তু উপস্থিতি দেবে। আমি যে প্রেজেন্ট দেওয়ার জন্য, উপস্থিতি দেওয়ার জন্য যে পোস্ট এই পেজে দেব, সেই পোস্টের নিচেই কিন্তু উপস্থিতি দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, যে নিয়মটা আছে আমাদের আগেও ছিল,
সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। 10 তারিখের মধ্যে কারো কারো সমস্যা থাকলে আমি বলেছি যে আমার সাথে কন্ট্যাক্ট করতে। 10 তারিখের মধ্যে অনলাইনেই কিন্তু, যেমন এখন আমরা পাঠদান অনলাইনে করছি, তুমি বেতনটা অনলাইনে দিয়ে দেবে। এবার আসো আমরা তাহলে গুরুত্বপূর্ণ যে টপিকসটি পড়লাম, স্যার একক সক্রিয়তা মানে, এটাও বারবার বলেছি, একক সক্রিয়তা মানে 1 মোল পার লিটার, অর্থাৎ এই দ্রবণের ঘনমাত্রা আছে 1 মোল পার লিটার। 1 মোল পার লিটার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঘনমাত্রা, এটাকে আমরা একক সক্রিয়তা বলি। ঘনমাত্রায় তো তার সক্রিয়তা নির্ভর করে। এইখানে কপার আয়নের ঘনমাত্রার উপরই ডিপেন্ড করবে সে ইলেকট্রন গ্রহণের প্রবণতাটা তার। এখানে কপার আয়নের ঘনমাত্রা বেশি থাকলে এখানে ইলেকট্রন দ্রুত যায়, আয়নগুলি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। তাহলে এই 1m ঘনমাত্রার কপার আয়নের দ্রবণের তড়িৎদ্বার বিভব যা হবে, ঘনমাত্রা যদি আরো বাড়াও তড়িৎদ্বার বিভব আরো বাড়বে। ঠিক আছে? তাহলে এই ঘনমাত্রার উপরে এই অর্ধকোষটির সক্রিয়তা কিন্তু ডিপেন্ড করে। ঘনমাত্রা কম বেশি হলে সক্রিয়তাও কিন্তু চেঞ্জ হয়। সেটা ঘনমাত্রা বেশি হলে বিভব বেশি হবে, না ঘনমাত্রা কম হলে বিভব কম হবে, আমরা ম্যাথমেটিক্যালি এর পরে আরো ক্লাস আছে সেখানে আলোচনা করে দেখাবো। প্র্যাকটিক্যালি গাণিতিকভাবে নির্ণয় করেও দেখাবো যে ঘনমাত্রা অন হলে কপারের বিজারণ বিভবের মান নির্ণয় করে দেখলাম প্র্যাকটিক্যালি। এটা ঘনমাত্রা 1 থেকে বাড়িয়ে যদি 1.5 করি, ঘনমাত্রা 2 মোলার করি, সেখানে বিভব কত আসবে সেটাও আমরা নির্ণয় করে দেখাবো। আবার ঘনমাত্রা যদি কমাই, একক সক্রিয় থেকে যদি কমাই, অর্থাৎ এটা মোলার, সেমি মোলার, ডেসিমোলার, সেন্টিমোলারে যদি নিয়ে আসি, তার মানে এখানে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঘনমাত্রা যদি কম হয়, মানে একক সক্রিয়তা থেকে কম হয়, তখন বিভব কত হবে সেটাও আমরা দেখাবো। যদি ক্লাস না দেখে উপস্থিতি দেয়, ভালো তো। ক্লাস দেখলো না, উপস্থিতি দিল, ক্লাস দেখলো না, বেতন পরিশোধ করলো, ভালো তো। ওর বাপ মার বাড়িতে তাড়াবে না, বাড়ি জায়গা দেবেন না যে তুই স্যারের ক্লাস করিস নে, উপস্থিতি দিস শুধু, আবার প্রেজেন্ট দিস। সেটা যদি তার মনে হয় সে করবে। শুধু কি উপস্থিতি, সাথে তো আরেকটা আছে, আমি তো কাউন্ট করছি। আমি কি বলেছি যে বেতন দিয়ে আমাকে মেসেঞ্জারে, আমার পার্সোনাল মেসেঞ্জারে মেসেজ করবে যে বিকাশ এত নাম্বার থেকে করেছো, তার লাস্টের 2 ডিজিট বা 3 ডিজিট বলবে। তাহলে ওটা আমার আছে না রেকর্ডে যে কে কে বেতন দিয়েছে। শুধু উপস্থিতি দিল, সে বেতন দেয়নি, আমি বুঝতে পারবো না? সবকিছুর সমন্বয় থাকতে হবে। তোমাকে ক্লাস করে, ক্লাস দেখে প্রেজেন্ট দিতে হবে। তুমি ক্লাস করবা, প্রেজেন্ট দিবা, তুমি সব জায়গায় প্রেজেন্ট থাকবা। তোমার ক্লাস করলে কিন্তু কোনো সমস্যা থাকতে পারে, সেটা গার্জিয়ান আমাকে ফোন করতে হবে। অনেক গার্জিয়ানই তো করেছে, সমস্যা থাকতেই পারে, কিন্তু তোমাকে ক্লাস করতে হবে। ওই ক্লাস না করে প্রেজেন্ট দেওয়ার মানেটা কি? কোনো লাভ আছে? এই যে এত কষ্ট করে শেখানোর চেষ্টা করছি, সামনে একটা লাইট, পিছনে একটা লাইট, সামনে মোবাইলের ক্যামেরা, চোখ মাঝে মাঝে বন্ধ করতে হয়, কারণ এই চোখটা ওর উপরে কাজ করে। ডাইরেক্ট সরাসরি কোচিংয়ে ক্লাস 3টে ক্লাস নিতে যে কষ্ট হয়, এর একটা ক্লাস নিতে অনলাইনে সেই কষ্ট হয়। ঠিক তোমাদের ক্ষেত্রেও কিন্তু তাই। হয়তো তোমাদের জার্নিটা কমেছে, কিন্তু মোবাইল ফোন সামনে নিয়ে ক্লাস করা 1 ঘন্টার উপরে গেলেই কিন্তু চোখে জ্বালা করে, মাথা ব্যথা করে। তারপরেও এখন যেহেতু উপায় নেই, এটা কিন্তু করতেই হবে। না করলে তুমি করবা কিভাবে? এভাবেই চলতে হবে যতদিন স্বাভাবিক না হয়। ওকে, খেয়াল করো। তাহলে আমরা আজকে যেটা শিখলাম, খুবই গুরুত্বপূর্ণ টপিক শিখলাম। খেয়াল করো, আজকে আমাদের হয়ে গেল 1-এর চ হলো আমাদের, আজকে আমাদের 1-এর চ হলো, 2-এর ক হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2-এর ক। আগামী দিন আমরা এই 2-এর কর অ্যাপ্লাইড দিকটা পড়বো, 2-এর কর অঙ্ক করব। 2-এর কর অনেকগুলো অঙ্ক আছে, সেগুলোই কিন্তু তোমার উচ্চতার দক্ষতায় আসে, অর্থাৎ গ ঘতে কিন্তু আসে, প্রয়োগমূলক গ।
এবং উচ্চতার দক্ষতা ঘ, সেখানে কিন্তু এই 2 এর ক আর অ্যাপ্লিকেশনই আসবে। তাহলে 1 এর চ, 2 এর ক, আজকে হলো 2 এর গ, আজকে হলো 3 এর ক। আমাদের 3 এর খটা বাদ আছে, 3 এর খটাও পড়াবো। ক্যালোমেল তড়িৎদ্বার মনে করে দিও, আগামী দিন আগে ক্যালোমেল তড়িৎদ্বার পড়াবো, পড়ায় তারপরে অঙ্কে যাব। 4 নম্বর হয়েছে হ্যালো, কি হলো, কি বেড়ে গেল? তুমি বেঁধে গেছো, পরে দেখে নি, পরে থাকবে না, আমি তো আসি। আচ্ছা, আমি তো দেখছি। নুসরাত জাহান স্যার ক্লাস করার আচ্ছা, ওকে নুসরাত জাহান, ধন্যবাদ, ঠিকই আছে, ভালোই তো বুঝেছো। আচ্ছা, এখন তাহলে কোন কোনগুলো হলো একটু খেয়াল করো, সেইগুলো পড়বা কিন্তু, একের সবগুলো, 2 এর ক, 2 এর খ, 2 এর গ, 2 এর সবগুলো। 3 এর ক হলো, 3 এর খ হয়নি, 4 নম্বর হয়েছে, 5 নম্বর হয়নি, 6 এবং 7 হয়েছে। ওকে, আগামী দিন আমাদের এই ভিতরে যেগুলো বাদ আছে সেইগুলো হবে, অর্থাৎ 3 এর খ হবে, তারপরে 5 নম্বর হবে, এবং এই 2 এর ক যে টপিকসটা মূলত আজকে আমরা পড়লাম, অর্থাৎ আমাদের যে তড়িৎ রাসায়নিক সিরিজ আছে সেই সিরিজ কিন্তু এই মানের উপর ভিত্তি করে তৈরি করা। তড়িৎ রাসায়নিক সিরিজে বিজারণ বিভবের মান উপর থেকে নিচের দিকে আসলে কি বৃদ্ধি পায়, যত উপর থেকে নিচের দিকে আসবে বৃদ্ধি পাবে, সেই হিসেবে কিন্তু তড়িৎ রাসায়নিক সিরিজ তৈরি করা। বিজারণ বিভবের মান, এখন আরেকটা কথা বলে শেষ করব, একটু খেয়াল করো, সেটা হলো এই যে একটা একক তড়িৎদ্বার, তার বিজারণ বিভবের মান পজিটিভ, তাহলে এর জারণ বিভবের মান কি হবে? যদি বলে স্যার এর জারণ বিভবের মান কি, তাহলে জারণ বিভব মানে ই নট, কপার থেকে কপার 2 প্লাস, এর জারণ বিভবের মান 1, শুধু চিহ্ন বিপরীত, মান 1 শুধু চিহ্ন বিপরীত। তাহলে এখানে বলছি, বুঝাচ্ছি, আগে লিখে নি, এখানে ই নট, এটা হচ্ছে জিঙ্কের জারণ বিভবের মান ধনাত্মক, তাহলে জিঙ্কের বিজারণ বিভবের মান কি হবে? -0.76 ভোল্ট। যে কোনো একটি অর্ধকোষের জারণ বিভবের মান যা, তার বিজারণ বিভবের মানও তাই, শুধু চিহ্ন বিপরীত। যে কোনো একটি অর্ধকোষের বিজারণ বিভবের মান যা, তার জারণ বিভবের মানও তাই, শুধু চিহ্ন বিপরীত হয়। চিহ্ন দ্বারা কি নির্দেশ করে? পজিটিভ চিহ্ন দ্বারা বোঝায় যে ওখানে স্বতঃস্ফূর্ত ওই প্রক্রিয়াটি ঘটে। জারণ বিভবের মান পজিটিভ মানে এখানে স্বতঃস্ফূর্ত জারণ ঘটে। কিভাবে বুঝেছিলাম? এই ভোল্টমিটারের দেখে, যে জিঙ্ক থেকে ডাইনে বামের দিকে ইলেকট্রন যাচ্ছিল, তাহলে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে, তার জারণ বিভব পজিটিভ। আর এখানে কি হচ্ছে দেখো, কপারের দিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তার মানে কপার এই তড়িৎদ্বারটি ইলেকট্রন গ্রহণ করে, তার মানে এর বিজারণ বিভবের মান ধনাত্মক। আমরা প্রথম পত্রের 4র্থ অধ্যায়ে একটা থিওরি পড়েছিলাম, মনে আছে কিনা? ল্যাভেসিও এবং ল্যাপ্লাসের সূত্র। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে গেলে যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হয়, উৎপাদ থেকে যদি বিক্রিয়কে ফিরে আসতে চাও একই পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হবে, শুধু চিহ্ন বিপরীত হয়। উদাহরণ হিসেবে আমরা ওখানে দেখিয়েছিলাম যে কপার থেকে অক্সিজেনের সাথে বিক্রিয়ায় কপার অক্সাইড ডেলএইচ -157 কিলোজুল, কিন্তু কপার অক্সাইড থেকে আবার যদি তুমি কপার এবং অক্সিজেনে ফিরে আসতে চাও তাহলে ডেলএইচ পজিটিভ 157 কিলোজুল। তাহলে যে কোনো রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়ক থেকে উৎপাদে গেলে যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হয়, উৎপাদ থেকে বিক্রিয়কে আসলে ওই একই পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হবে, শুধু চিহ্ন বিপরীত হবে।
তাহলে কপারের বিজারণ বিভবের মান পজিটিভ 0.34 ভোল্ট, কিন্তু তার জারণ বিভবের মান হবে নেগেটিভ 0.34 ভোল্ট। এই পজিটিভ চিহ্ন দ্বারা আমরা কি নির্দেশ করব? এই পজিটিভ চিহ্ন দ্বারা আমরা কি বুঝবো? যে এখানে স্বতঃস্ফূর্ত বিজারণ ঘটে। কপার 2+ থেকে কপার মান পজিটিভ, তাহলে কপার 2+ থেকে কপার স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন হয়। আর কপার থেকে কপার 2+ নেগেটিভ, তার মানে এই কপারের তড়িৎদ্বারে কখনো স্বতঃস্ফূর্ত জারণ ঘটে না, স্বতঃস্ফূর্ত বিজারণ ঘটে। ঠিক তেমনি জিঙ্কের একক তড়িৎদ্বার বিভব, জারণ বিভবের মান পজিটিভ, তার মানে এখানে স্বতঃস্ফূর্ত জারণ ঘটে। আর বিজারণ বিভবের মান নেগেটিভ, তার মানে এখানে স্বতঃস্ফূর্ত বিজারণ ঘটে না, স্বতঃস্ফূর্ত জারণ ঘটে। তাহলে যেগুলো বললাম এইগুলো ভালো করে পড়ো। বেসিক জায়গা কিন্তু এই 3টে ক্লাসে আমাদের শেষ। এরপরে এর প্রয়োগ আমরা আলোচনা করব।